অন্তর্বর্তী সরকারের সময় জাপানের সাথে করা প্রতিরক্ষা চুক্তি যাচাই করে দেখা হবে বলে জানালেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, চুক্তিটি আগে পড়ে দেখে জাতীয় স্বার্থ মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার পর জাপানের রাষ্ট্রদূত বলেছেন, প্রতিরক্ষা চুক্তিটির বাস্তবায়ন চান তারা। নাদিয়া শারমিনের প্রতিবেদন। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন জাপানের রাষ্ট্রদূত। যোগ দেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও। মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন তারা। পরে তিনি জানান, বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, ইন্দো প্যাসিফিক ইস্যু, কৌশলগত অংশীদারিত্ব ও মাতারবাড়ি প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছে। কথা হয়েছে প্রতিরক্ষা চুক্তি নিয়েও। আমরা নিশ্চিত করেছি, সম্প্রতি যে চুক্তিটি হয়েছিল আমাদের দু দেশের মধ্যে, একটি হলো অর্থনৈতিক অংশীদারিত্বের চুক্তি, অন্যটি হলো প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি। এগুলো যাতে স্বচ্ছন্দে বাস্তবায়িত হয়। The smooth implementation of these agreements. এদিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা জানান, বেসরকারি খাতের মাধ্যমে দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে জাপানের সঙ্গে। অন্তর্বর্তী সরকার প্রতিরক্ষা নিয়ে কি চুক্তি করেছে তাদের সাথে, তা বর্তমান সরকার যাচাই বাছাই করবে। এই মিটিংয়ে ডিফেন্স কর্পোরেশন সম্বন্ধে উনি জাস্ট একটা মেনশন করছেন, চুক্তি হয়েছে। So let us see the notes and the note of advice. ইন্টারিম গভর্নমেন্ট কি রেখে গেছেন এই বিষয়ে আমরা দেখে তারপরে পরবর্তী সিদ্ধান্ত আমরা কি নেই। এটা ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে হইলে কন্টিনিউটিও থাকতে পারে, আবার ইন্টারেস্টের ভিত্তিতে না হইলে আমরা বিবেচনায় দেখব। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্কের মহাসচিব। সার্ক বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে ওই বিষয়টি আমি মন্ত্রী মহোদয়কে ব্যাখ্যা করেছি। এখন ওনারা সেটির ভিত্তিতে বাংলাদেশ কি পরিকল্পনা গ্রহণ করবেন বা কি উদ্যোগ নেবেন সেটি বাংলাদেশ সরকারের ইচ্ছার বিষয়। তিনি জানান, সার্কের কার্যক্রমকে এগিয়ে নিতে বৈঠকে সার্ক সামিট নিয়েও আলোচনা হয়েছে। বর্তমানে সার্কের প্রোগ্রামিং কমিটি কার্যকর রয়েছে বলেও জানান তিনি। কোনো কান্ট্রি স্পেসিফিক কোনো কথা হয়নি, এটা জেনারেল কথা হয়েছে যে সার্ককে কিভাবে আরো গতিশীল করা যায় সেটি নিয়ে কথা হয়েছে। এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে দেখা করেন সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের রাষ্ট্রদূত। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। পরীক্ষামূলক জ্বালানি তেল সরবরাহ হয় ২০২৪-এর শুরুর দিকে। পরে অন্তর্বর্তী সরকার ১.৫ বছরেও প্রকল্পটি নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। গভীর সমুদ্র থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে মহেশখালী থেকে চট্টগ্রামে জ্বালানি তেল পরিবহনের প্রকল্পে ঘটেছে এমনটা। এবার প্রধানমন্ত্রীর কাছে এই এসপিএম ডাবল পাইপলাইন প্রকল্প নিয়ে আদ্যোপান্ত তুলে ধরেছে জ্বালানি বিভাগ। মুজাহিরুল হক রুমেনের প্রতিবেদন। গভীর সমুদ্র থেকে দুটি পাইপলাইনের মাধ্যমে ডিজেল ও অপরিশোধিত তেল মহেশখালী ডিপো হয়ে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আনার প্রকল্পটি নেওয়া হয় ২০১৫ সালে। ৪,৯৩৫ কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ হবার কথা ছিল ২০১৮ সালে। পরে বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ, বাড়ে খরচও। দ্বিতীয় দফায় কাজ শেষের টার্গেট নেওয়া হয় ২০২০ সালে। তো এটি ডিলে হলে আমাদের প্রজেক্ট কস্ট বেশ বেড়ে যায়। আমাদের পরিকল্পনা আছে যে আমাদের কর্মঘণ্টা বাড়িয়ে এবং লোকজন বাড়িয়ে আমরা এটাকে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে চাই। একে একে ৪ দফায় বেড়েছে প্রকল্পের মেয়াদ ও খরচ। ২০১৮ সালের জায়গায় কাজ শেষ হয় ২০২৪ সালে, আর ব্যয় দাঁড়ায় ৮,৩৪১ কোটি টাকা। এসপিএম চালু করা গেলে গভীর সমুদ্র থেকে ৪৮ ঘন্টার মধ্যেই তেল খালাস হবে। বর্তমানে ছোট ছোট জাহাজের মাধ্যমে সময় লাগে প্রায় ১২ দিন। বছরে ১,০০০ কোটি টাকার বেশি সাশ্রয় হওয়ার এমন প্রকল্প কেবল পরিচালনার সিদ্ধান্তের অভাবে চালু করতে পারেনি অন্তর্বর্তী সরকার। সম্প্রতি জানতে চাইলে জ্বালানি সচিব জানান, পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে। কিন্তু যিনি রেসপন্সিভ ছিলেন যে দাম দিয়েছিলেন সেটা আমাদের যে নির্দিষ্ট যে আমাদের এস্টিমেটেড কস্ট থেকে 51% বেশি। সেই জন্য আমাদের আইন অনুযায়ী আমাদেরকে আবার দ্বিতীয় টেন্ডার দিতে হচ্ছে, এটা প্রক্রিয়াধীন আছে।
অলস পড়ে থাকা এই প্রকল্প নিয়ে বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক হয়। এ সময় প্রকল্পটি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয় বলে জানান বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। আমরা ওনাকে ব্রিফ করেছি, উনি আসলে আজকে ব্রিফ আমাদেরকে করেনি, উনি শুনেছেন এবং কিছু প্রাইমারি গাইডেন্স দিয়েছেন, যেটাকে আমরা বলি জাতীয় স্বার্থ। জাতীয় স্বার্থের পক্ষে যেদিকে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার সেই রকম করে সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি আমাদেরকে ডিরেক্টিভ দিয়েছেন। চায়না এক্সিম ব্যাংকের অর্থায়নে এই প্রকল্পটি 3 বছরেই শেষ হয়ে সেবা নিশ্চিতের কথা থাকলেও পার হয়েছে 11 বছর। মুজাহিরুল হক রুমেন, 71, ঢাকা। ফ্যামিলি কার্ডে প্রতি মাসে ২৫০০ টাকা করে পাবে প্রতিটি পরিবার। আগামী 10 মার্চ 14টি উপজেলায় শুরু হবে এই কার্ড বিতরণ, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর পুরো কার্যক্রম পরিচালনা করবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। মন্ত্রিপরিষদের উপকমিটির সাথে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে এসব তথ্য জানান সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। মোহন ইসলামের প্রতিবেদন। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল দেশের দরিদ্র, হতদরিদ্র সহ সব পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার। এ নিয়ে মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিপরিষদের উপকমিটির বৈঠক হয়। এতে সিদ্ধান্ত হয় আগামী 10ই মার্চ প্রাথমিকভাবে 14টি উপজেলার একটি ওয়ার্ডকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগামী 10 তারিখে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী পাইলটিংয়ের যে কার্যক্রম অর্থাৎ ফ্যামিলি কার্ড বিতরণের যে আমরা এই মুহূর্তে বাংলাদেশের 14টি উপজেলাকে আমরা চুজ করেছি। পরে সাংবাদিকদের বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান সমাজ কল্যাণ মন্ত্রী। তিনি বলেন, অভাবগ্রস্ত প্রতিটি পরিবারকে মাসে দেয়া হবে ২৫০০ টাকা। 4 মাস পাইলটিং শেষে পর্যায়ক্রমে দেয়া হবে সবাইকে। প্রতি মাসে ইনশাআল্লাহ ২৫০০ টাকা করে ওনাদেরকে আর্থিকভাবে সহযোগিতা পাবেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে। এবং এটা কোনো ধরনের রাজনৈতিক বিশ্বাস, কোনো ধরনের ধর্মীয় ডিসক্রিমিনেশন কিছুই হবে না। এটি হবে ইউনিভার্সাল একটি কার্ড। ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনা করবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। প্রত্যেকটি ওয়ার্ডের কার্য তদারকির জন্য একজন প্রথম শ্রেণীর কর্মকর্তাকে ওই উপজেলার দায়িত্ব দেওয়া হবে এবং এটা দ্বিস্তর বিশিষ্ট চেকিং এবং রিচেকিং হবে, যাতে ভুল ভ্রান্তি এরর সবচেয়ে কম হয়। এই অর্থ মন্ত্রণালয় থেকে থোক বরাদ্দ থেকে এটাকে অর্থ সংকুলনের বিষয়টা চিন্তা করা হয়েছে। পরবর্তীতে আগামী বছর থেকে এটা রেগুলার বাজেট থেকে এটা করা হবে। দেশের কোন উপজেলায় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানান মন্ত্রী। নিশ্চয়ই উনি একটা উপজেলায় যাবেন এবং সেই উপজেলায় যেই উনি তো করবেন। মোহন ইসলাম, 71, ঢাকা। মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন হবে। দলীয় প্রতীকে ভবিষ্যতে সিটি নির্বাচন হবে কিনা সংসদে তা নির্ধারিত হবে। 6 সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকরা যোগ দিতে এলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নতুন প্রশাসকরা মশা, যানজট, রাস্তাঘাট মেরামত সহ দুর্নীতি রোধে কাজ করার প্রতিশ্রুতি দেন। বিস্তারিত শারমিন নীলার প্রতিবেদনে। ঢাকা 2টি সহ দেশের 6 সিটি কর্পোরেশনের বিএনপি নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। নবনিযুক্ত প্রশাসকরা যোগদান করতে মঙ্গলবার সচিবালয়ে আসেন। তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর গণমাধ্যমের সাথে কথা বলেন নবনিযুক্ত প্রশাসকরা। মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদের উপর আস্থা রেখেছেন, আমরা তার আস্থার প্রতিদানটা দেওয়ার চেষ্টা করব। সেই দায়িত্ববোধ থেকে আমরা চেষ্টা চালিয়ে যাব যে মশাকে নিয়ন্ত্রণ কিভাবে করা যায়। আমরা চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রী যে স্টাইলে চলছেন সেই স্টাইলকে অনুসরণ করার। সরকারের কাছে জনগণের চাহিদা অনুযায়ী তাদের যে চাওয়াটা সেটা তুলে ধরা এবং সরকার সেই অনুযায়ী কাজ করবেন। আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী। জানান, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা তার সিদ্ধান্ত হবে সংসদে। দলীয় প্রতীকে হবে নাকি আপনার দলীয় প্রতীকে হবে না, it will be decided in the parliament. মেয়াদ শেষ হয়ে গেছে যে সমস্ত আপনার স্থানীয় সরকারের, সেগুলো থেকেই শুরু হবে। যেগুলোর মেয়াদ শেষ হলো সেগুলো শুরু হবে, এটা তো আপনার নিয়ম আছে না। সেটা বটেই, স্থানীয় সরকার তো আপনার অনেক বেশি প্রয়োজন। সচল না করলে মানুষের তো আপনার সেবা পাবে না।
সিটি কর্পোরেশনের কাজের গতিশীলতা আনতে রাজনৈতিক নেতাদের নিয়োগ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী, সেই সাথে প্রতিমন্ত্রীও। আমরা মনে করছি যে রাজনৈতিক ঐতিহ্য দিয়ে আমরা জনগণের সঙ্গে সম্পৃক্ততাটা বাড়বে, তাদের সমস্যাগুলোর সমাধান দ্রুত হবে এবং তারাই জনগণের দুঃখ দুর্দশা এবং জনগণের ভাবনাটা তারা বুঝবেন। এদিকে সিটি কর্পোরেশনের সমস্যা সমাধানের পরিকল্পনা দিতে নতুন প্রশাসকদের 1 সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে মশা নিধন সহ সকল নাগরিক সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। দায়িত্ব নেওয়া প্রশাসকদের সাথে দুপুরের সচিবালয় বৈঠকে এসব নির্দেশ দেন প্রধানমন্ত্রী। শারমিন নীরা, 71, ঢাকা। আগামী 9 এপ্রিল শেরপুর 3 ও বগুড়া 6 আসনে নির্বাচন হবে বলে জানিয়েছেন ইসি সচিব। ভোট গ্রহণ হবে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। বিকেলে নির্বাচন কমিশনে তফসিল ঘোষণা করেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ 2 মার্চ, বাছাই 5 মার্চ, আপিল করা যাবে 6 থেকে 10 মার্চ পর্যন্ত, আপিল নিষ্পত্তি 11 মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহার 14 মার্চ, আর প্রতীক বরাদ্দ 15 মার্চ। আগের নিয়মেই সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ হবে। এই নির্বাচনেও ব্যবস্থা থাকবে পোস্টাল ব্যালটের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 ও ঢাকা 17 আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর ফলে একই তারিখ থেকে বগুড়া 6 আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এছাড়া গত 3 ফেব্রুয়ারি মারা যান শেরপুর 3 আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল। তিনি বৈধ প্রার্থী হওয়ায় আরপিও অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করে ইসি। মনোনয়নপত্র দাখিলের জন্য শেষ তারিখ হচ্ছে 2রা মার্চ। বাছাই করবেন রিটার্নিং অফিসার 5ই মার্চ। আপিল দায়ের করতে পারবেন 6 থেকে 10ই মার্চ পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 14ই মার্চ। প্রতীক বরাদ্দ 15ই মার্চ। আগামী 9 এপ্রিল 2026 তারিখ বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত এই নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে প্রসিকিউশনের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ডের মামলাগুলোর তদন্তও পর্যালোচনা করা হবে। অন্যদিকে সদ্য সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দাবি করেছেন, তথ্য প্রমাণহীন অভিযোগ তুলে একটি মহল বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ ও বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটরের দায়িত্ব নেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। মঙ্গলবার সকালে বিশেষ ট্রাইব্যুনালের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রসিকিউশনের অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে তিনি বলেন, জুলাই বিপ্লবের প্রত্যাশা অনুযায়ী মামলাগুলোর বিচার যেন দ্রুত শেষ করা যায় সেই বিষয়েই প্রসিকিউশন টিমের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা চাই যে ট্রাইব্যুনালটা আরও বেশি গতিশীল হোক এবং আরও স্বচ্ছতার সাথে এই ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হোক। এ সময় প্রসিকিউশন টিমের একে অপরের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগের বিষয়টি সামনে আসে। চিফ প্রসিকিউটর বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হবে। পাশাপাশি তিনি জানান, জুলাই হত্যাকাণ্ডের মামলাগুলোর তদন্ত প্রক্রিয়াও পর্যালোচনা করা হবে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের এই কেসটা আমি পরিচালনা করি নাই এবং সেটা আমি দেখি নাই এখন পর্যন্ত। সেটা যদি দেখে কোনো অনিয়ম হয়ে থাকে এবং সেখানে যদি আইনগতভাবে কোনো পদক্ষেপ নেওয়ার বিষয় থাকে আমরা নেব। আমরা অপরাধীকে টার্গেট করে আমরা ইনভেস্টিগেশন করব এবং বিচার করব। আমরা কোনো ইনোসেন্ট মানুষকে টার্গেট করে বা রাজনৈতিকভাবে হয়রানি করে ওইরকম টার্গেট করে আমাদের কোনো কার্যক্রম পরিচালিত আমাদের মাধ্যমে হবে না। এদিকে সদ্য সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এক বিবৃতিতে বলেন, তার সময়ে বিচার প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি। একটি মহল একজন প্রসিকিউটরের তথ্য প্রমাণহীন বক্তব্যকে ভিত্তি করে সংঘবদ্ধভাবে অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি। বিবৃতিতে তাজুল ইসলাম আরও উল্লেখ করেন, তার বিদায়ের পর বিশেষ মহল গণহত্যাকারীদের সুবিধা দেওয়ার জন্য এসব ভিত্তিহীন অভিযোগ তুলে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। মাইনুল মারুফ, 71, ঢাকা। ঈদে শ্রমিকদের বেতন বোনাস দিতে 2 মাসের বেতনের সমপরিমাণ 14,000 কোটি টাকা প্রণোদনা চেয়েছে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে দেখা করে তারা বলেন এই অর্থ না পেলে শ্রমিকদের বেতন দিতে পারবেন না। এদিকে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদে বিদেশি বিনিয়োগ প্রস্তাব নিয়ে গভর্নরের সাথে কথা বলেছেন জামাতের এমপি ব্যারিস্টার আরমান। আরও জানাচ্ছেন অনুপ অধিকারী তরুণ। ঈদ উপলক্ষে রপ্তানিমুখী তৈরি পোশাক শ্রমিকদের 2 মাসের বেতনের সমপরিমাণ মোট 14,000 কোটি টাকা সহজ শর্তে প্রণোদনা চায় পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। এজন্য বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে সংগঠনটির একটি প্রতিনিধি দল দেখা করেছে। এ সময় এ খাতের আরও কিছু আর্থিক সুবিধা নিয়ে আলোচনা করেন তারা। প্রতি ঈদে তো আমরা আসলে ইনসেন্টিভের যে জমানো টাকাটা সেই টাকাটাই কিন্তু চাই। আর কোভিডের সময় আমরা শুধু সফট লোন চেয়েছি, আর এখন সফট লোন চাওয়ার পেছনে যে যুক্তি আছে সেটা আপনি জানেন যে এই গত রাজনৈতিক অস্থিতিশীলতা, 24-এর আন্দোলন এবং অনেকগুলো রাজনৈতিক শ্রমিক অসন্তোষ, নির্বাচন, এগুলো সব কিছু মিলেই কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ। এবং ট্রাম্পের যে ট্যারিফের ইস্যু আছে সেখানেও কিন্তু আমরা ইম্প্যাক্টেড অলরেডি। এবং আপনারা দেখছেন যে 7 মাস আমাদের এক্সপোর্ট মাইনাস। তো এই মাইনাস অবস্থা তো ইন্ডাস্ট্রিকে রাখা যাবে না। আমরা সেই উৎকণ্ঠাগুলো আমার গভর্নমেন্টকে জানাচ্ছি, সরকারকে জানিয়েছি। এদিকে ডাক বিভাগের আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে বিদেশি বিনিয়োগ আনার প্রস্তাব নিয়ে গভর্নরের সঙ্গে বৈঠক করেন জামাতে ইসলামীর এমপি মীর আহমদ বিন কাশেম আরমান। আমরা নগদের অডিট করার অনুমতি চাচ্ছি, যাতে এখানে কি বিনিয়োগ মুনাফাজনক হবে কিনা সেটা নির্ণয় করার জন্য। আজকে গভর্নরের সাথে মিটিং হলো। গভর্নর সাহেব যেটা বললেন যে যেহেতু নতুন সরকার এসছেন, নগদের ব্যাপারে নতুন সরকারের নীতি কী হবে সেটা এখনও সিদ্ধান্ত হয়নি। নতুন সরকার যদি সিদ্ধান্ত নেন যে অন্তর্বর্তী সরকারের মতো তারা এটি ব্যক্তিগত ছেড়ে দেবেন, বিনিয়োগকারীদের কাছে এটা ছেড়ে দেবেন, তাহলে সেটা হবে। আর যদি কোনো ভিন্ন সিদ্ধান্ত আসে সেটা হবে। বিজিএমইএ নগদের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান পরিষ্কার করেছেন মুখপাত্র আরিফ হোসেন খান। প্রণোদনার কনসেপ্টটা তো এখন আর নেই, আর এখন এমন কোনো সিচুয়েশন না যে প্রণোদনার বিষয়টা আসবে। তবে প্রতিটা শিল্প উদ্যোক্তার তো তাদের একটা লোন লিমিট আছে, ক্রেডিট লিমিট আছে। সেই ক্রেডিট লিমিটের আওতায় তো ব্যাংকের কাছ থেকে তারা ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে গ্রহণ করে সেটা বেতন বোনাস আকারে দিতে পারে। বাংলাদেশ ডাক বিভাগ তো একটি সরকারি প্রতিষ্ঠান, অতএব সেই প্রতিষ্ঠান সরকারি সিদ্ধান্তর উপর ভিত্তি করেই চলবে। সেখানে তো বাংলাদেশ ব্যাংক শুধু প্রসেসটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে অংশগ্রহণ করবে। এদিকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কারণ দর্শানো নোটিশ দেয়া বাংলাদেশ ব্যাংকের 3 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা। দর্শক, ধানমন্ডির নিজ বাসভবনে এই মুহূর্তে সাংবাদিকদের সাথে কথা বলছেন সমাজ কল্যাণ ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইন্টিগ্রেটেড সিস্টেম অফ ইনফরমেশন কালেকশন এখানে এস্টাবলিশ করা হবে এবং এই কার্ড সকল কিছুর আপনার প্রথম আমরা ফিজিক্যালি এই ইনফরমেশনগুলো কালেক্ট করব, তারপর এটাকে সফটওয়্যারের মাধ্যমে এমন একটি অটোমেটেড সিস্টেমে চলে যাবে যাতে কোনো ধরনের ট্রান্সপারেন্সির কোনো অভাব থাকবে না এবং কোনো ধরনের ইনক্লুশন বা এক্সক্লুশনের কোনো সুযোগ নেই। অর্থাৎ ইরর বলতে সেটি ইররটাকে আমরা শূন্য পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা, এবং এটা সম্পূর্ণটা বিনা পয়সায় সরকারের একটা প্রধানতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের দিকে যখন এগিয়ে যাচ্ছে, তখন এটা কেউ বাধাগ্রস্ত করার জন্য কোনো একটি মহল থেকে হয়তো এরকম কোনো ধরনের উদ্যোগ থেকে থাকতে পারে। আমরা সারা দেশবাসীর কাছে এবং আপনাদের মাধ্যমে সচেতন সকল মহলের কাছে আমরা উদাত্ত কণ্ঠে আহ্বান জানাতে চাই যে আমরা আপনাদের সহযোগিতা চাই এবং এই প্রোগ্রাম ফ্যামিলি কার্ড এটা বিনা পয়সায় জনগণের কাছে, অর্থাৎ নির্ধারিত পরিবারের নির্ধারিত মায়ের কাছে সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে তার যে মোবাইল নাম্বারে উনি যে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে চায় অথবা যে নাম্বারে উনি ওনার টাকাটা ক্যাশ করতে চায়, সেইভাবে উনি বিকাশে চায় অথবা অন্য কোনো মাধ্যমে টাকা চায়, সেই অনুযায়ী টাকা ওনার কাছে পৌঁছে যাবে। কেউ পৌঁছে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবং সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা প্রতি মাসে এবং ফ্যামিলি কার্ড যারা সুবিধাভোগী তারা তাদের টাকা পেয়েছে কিনা, পাচ্ছে কিনা, সঠিক মতো পাচ্ছেন কিনা, এটা তদারকি করা হবে। কাজেই এই ব্যাপারে কোনো ধরনের আমি জনগণকে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাচ্ছি
জানাতে চাই, আপনারা কারো দ্বারা প্রতারিত হওয়ার যে অপচেষ্টা শুরু হয়েছে, দয়া করে এগুলোর মধ্যে ফাঁদে পা দিবেন না। বরঞ্চ যদি কেউ আপনাদের কাছে কোনো আর্থিক সুবিধা পেতে আপনাদের কাছে এরকম কোনো প্রস্তাব নিয়ে যায়, আমরা মনে করি যেটা আপনাদের নাগরিক দায়িত্ব যে আপনারা সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী অথবা সংবাদকর্মী কেউ যদি আপনারা খবর দেন, তাহলেও এই সমস্ত সরকারের একটি সুন্দর প্রচেষ্টাকে যারা কলঙ্কিত করতে চায় সেই সমস্ত মানুষকে আমরা আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা প্রতিরোধ করতে চাই এবং এটিকে একটি সর্বজন গ্রাহ্য এবং সবার কাছে গ্রহণযোগ্য সবচেয়ে ট্রান্সপারেন্ট ওয়ে অফ ডিস্ট্রিবিউশন এর জন্য যে আপনার ফ্যামিলি কার্ড সেটি আমরা ধরে রাখতে চাই। এ ব্যাপারে মাননীয় কথা বলছিলেন সমাজ কল্যাণ ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আপনারা সরাসরি দেখছিলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে গণতন্ত্রের পথে দেশকে এগিয়ে নিয়ে গেছেন, একই পথে হাঁটছেন তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমানের রাজনৈতিক দর্শন নিয়ে প্রকাশিত অবিসংবাদিত তারেক রহমান বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন একথা বলেন। বইটিতে তারেক রহমানের রাজনৈতিক নেতৃত্ব, দর্শন ও বর্তমান সময়ের নানা প্রাসঙ্গিক দিক উঠে এসেছে। আরও জানাচ্ছেন সিফাত ফারুকী। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা এই বইটিতে উঠে এসেছে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার সংগ্রাম এবং অবদানের প্রামাণ্যচিত্র। মঙ্গলবার শিল্পকলা একাডেমিতে অবিসংবাদিত তারেক রহমান বইয়ের মোড়ক খোলা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশিষ্টজনরা বলেন, তারেক রহমানকে নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্র, অপপ্রচার ও রাষ্ট্রীয় নিপীড়নের গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে এই গ্রন্থটি। আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যে একটা নতুন একটা সংস্কৃতির যুগে আমরা প্রবেশ করতে চাচ্ছি, নতুন একটা বাংলাদেশে, সেখানে আপনারা সকলেই সমবেত থাকবেন। যে তার লক্ষ্যে স্থির থাকতে পারে, এগিয়ে যেতে পারে, পৃথিবীর সব দেশেই তার বিজয় হয়। আজকের এই বই প্রকাশের মধ্য দিয়ে তার একটা বিজয় হচ্ছে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, তারেক রহমানের আজকের এই অবস্থানের পেছনে রয়েছে অনেক সংগ্রাম, ত্যাগ ও চ্যালেঞ্জ। ওনাকে তো অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, সত্য মিথ্যা এমন এক যুদ্ধের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তিনি এখন জনগণের নির্বাচিত, জনগণের নেতা, সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী। আগামী প্রজন্মের রাজনীতিবিদদের জন্য দেশের গণতান্ত্রিক অভিযাত্রার প্রামাণ্য দলিল হিসেবে থাকবে এই বইটি। এই পুরো জার্নিটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে তাকে কি পরিমাণ চ্যালেঞ্জের মধ্য দিয়ে তাকে এই পথ পর্যন্ত আসতে হয়েছে। সিফাত ফারুকী, ৭১, ঢাকা। ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণে আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বইমেলার প্রস্তুতি নিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক স্বস্তি জানালেও সরেজমিনে দেখা যায় নতুন করে বন্টন হওয়া স্টলগুলো তৈরির প্রাথমিক কাজ চলছে। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। সোহরাওয়ার্দী উদ্যানে আগেই বরাদ্দ পাওয়া স্টলগুলো তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে নতুন করে বরাদ্দ পাওয়া স্টলগুলোর প্রস্তুতি একেবারেই প্রাথমিক পর্যায়ে। হাতে আছে মাত্র একদিন। এই অল্প সময়ে কতটা গুছিয়ে নিতে পারবেন তা নিয়ে দ্বিধায় এই প্রকাশক। আমরা কিন্তু প্যাভিলিয়ন নির্মাণ করেছিলাম, পরবর্তীতে আন্দোলনের কারণে সেটা এখন স্টলের রূপ নিয়েছে। তো যাই হোক, এই পরিস্থিতির কারণে তো আমাদের সময় চলে গেছে। এই অল্প সময়ে এগুলি করে বই আনাটা খুবই আমাদের জন্য কষ্টসাধ্য বিষয়। তবে দোলাচলে না থেকে এবারের বইমেলায় অংশই নিচ্ছে না ঐতিহ্যবাহী প্রকাশনা প্রতিষ্ঠান পার্ল। তো আমার কাছে সবচেয়ে বড় যেটা লাগছে, নতুন কোনো বই আমরা এই আন্দোলনের কারণে হোক আর এই যে গড়িমসির কারণে হোক আমরা হাতে নেই অপেক্ষা করছি করতে করতে এখন যে সময় উঠছে নতুন বই আনাও সম্ভব না, মেলায় অ্যাটেন্ড করার কোনো মানে নাই। 3 বার তারিখ বদলানো বইমেলায় অংশ নিচ্ছে 549টি প্রতিষ্ঠান, যেখানে গত বছর ছিল 708টি। 26 ফেব্রুয়ারি দুপুর 2টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 26 ফেব্রুয়ারি 2026 দুপুর 2টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বইমেলা উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। এবারের বইমেলায় অংশগ্রহণকারী মোট প্রকাশনা প্রতিষ্ঠান 549টি। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে 81টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে 468টি।
এবারের বইমেলা খোলা থাকবে প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। শুক্র শনিবার থাকছে শিশু প্রহর। মেলায় সব স্টল তৈরি না হলেও আয়োজনে সফল হবেন বলে দাবি বাংলা একাডেমি কর্তৃপক্ষের। 26 তারিখ বিকেলের মধ্যে বেশিরভাগ স্টল সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে, এ বিষয়ে প্রকাশকগণ আমাদের আশ্বস্ত করেছেন। তারা কাজ করছেন এবং দিনরাত কাজ করছেন। তবে কিছু স্টল থাকতে পারে যেগুলো হয়তো ভিতরের কিছু কাজ, তারা কাজ শুরু করতে পারবেন, বই বিক্রি শুরু করতে পারবেন, কিন্তু ভিতরের কিছু কাজ হয়তো শেষ পর্যন্ত বাকি থাকবে। এবারের বইমেলায় থাকছে না কোনো প্যাভিলিয়ন, মওকুফ করা হয়েছে প্রকাশকদের স্টল ফি। বই বিক্রি হবে 25 ভাগ কমিশনে। অমর একুশে বইমেলা চলবে 15 মার্চ পর্যন্ত। পার্থ সঞ্জয়, 71, ঢাকা। ঈদযাত্রা সামনে রেখে নড়ে চড়ে বসেছেন লঞ্চ মালিকরা। লঞ্চ মেরামত সহ নানা প্রস্তুতি নিয়েছেন তারা। যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে নৌ পরিবহন কর্তৃপক্ষ। গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত যানজট নিয়ন্ত্রণে নেওয়া হবে আলাদা ব্যবস্থা। মামুন হোসেনের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে বছর জুড়ে এখন আর আগের মতো ভিড় নেই। লঞ্চের দীর্ঘ লাইনও দেখা যায় না। পদ্মা সেতু চালুর পর থেকেই দক্ষিণাঞ্চলের অনেক যাত্রী এখন সড়ক পথে চলাচল করছেন। তবে ঈদ সামনে রেখে বদলে যাচ্ছে সদরঘাটের চিত্র। যাত্রীদের সুন্দর ও নিরাপদ যাতায়াতের জন্য লঞ্চ মালিকরা শুরু করেছেন নানা প্রস্তুতি। এটা ঈদ উপলক্ষে প্রতি বছরই রং করানো হয়। এটা যাত্রীদের সৌন্দর্যের জন্য, যাতে সদরঘাটে এই লঞ্চটা ভালো দেখায়, যাত্রীরা চয়েস করে। ঈদকে সামনে রেখে আমরা নতুন করে আবার লঞ্চটা সম্পূর্ণ রং করতেছি। কেবিন সাইড, কেবিনের করিডোরে প্লাস ডেকে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছেন, যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ঈদের 10 দিন পূর্ব থেকে পর্যাপ্ত আইন শৃঙ্খলা ব্যবস্থা, তারপর ট্রাফিক জ্যাম যাতে না থাকে সে চেষ্টা, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিকের সহায়তায়। আর এখানে আভ্যন্তরীণভাবে আমাদের নৌ পুলিশ, আমাদের ফাঁড়ির পুলিশ, আমাদের আনসার বাহিনী সবাইকে নিয়ে আমরা চেষ্টা করব, কাজ করে যাব, সেটা হলো যাতে করে কোনো প্রকার যাত্রী হয়রানি না হয়। এবার ঈদ যাত্রায় অতিরিক্ত যাত্রী নিয়ন্ত্রণ এবং তাৎক্ষণিক যোগাযোগে ব্যবহার হবে উন্নত প্রযুক্তি। থাকবে নৌ পুলিশ ও কোস্ট গার্ডের বিশেষ টহল টিম। এখন কিন্তু লঞ্চের যাতায়াত আসলে 50% নেমে আসছে, যার কারণে অতিরিক্ত যাত্রীর বিষয়টা আসলে এখন মুখ্য হয়ে দাঁড়ায় না। পাশাপাশি আপনারা দেখবেন আগামী ঈদে কিন্তু যথেষ্ট ছুটি আছে এবং এবার আমরা আশা করি পর্যায়ক্রমে যাত্রীরা যাবে, তেমন অতিরিক্ত যাত্রী হওয়ার সুযোগ নেই। ঈদ যাত্রা নিরাপদ এবং স্বস্তিদায়ক করতে প্রস্তুতি থাকলেও শেষ পর্যন্ত শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা কতটা সম্ভব সেটি দেখার অপেক্ষা। মামুন হুসাইন, 71, ঢাকা।